ঝালং নদীর পাড়ে অবস্থিত একটি ছোট্ট গ্রাম রঙ্গ। অপূর্ব লাগছে এখান থেকে ভিউটা, পুরো বার্ডস আই ভিশন। নদীর জলধারায় তৈরি হয়েছে একটি ন্যাচারাল সুইমিং পুল। নির্মম পাহাড়ি পরিবেশে এই নদীকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রঙ্গ রিভার ক্যাম্প। 4 বেলা থাকা খাওয়া নিয়ে এটা কিন্তু একটি দারুণ প্যাকেজ। সময় হাতে নিয়ে আসলে ঘুরে নেওয়া যায় আশপাশটাও। কুয়াশা ভরা রাস্তা, শাল সেগুনের জঙ্গল, আর হাত বাড়ালেই প্রতিবেশী রাষ্ট্র। ওই পাশটায় যে পাহাড়টা দেখছেন ওটা হলো ভুটানের পাহাড়, আর ওই পাশে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়টা রয়েছে যেটা মেঘে ঢাকা হয়ে গেছে, সেইটা হলো চায়না। যারা মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশ ভালোবাসেন, বিশ্বাস করুন তাদের কিন্তু বেশ ভালো লাগবে। চলুন এবার ঘুরে নেওয়া যাক। সবুজে ঘেরা পাহাড় এবং নদী উপত্যকায় শান্ত পরিবেশের মধ্যে ন্যাচারাল সুইমিং পুল প্রকৃতিপ্রেমী মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় ভারত ভুটান সীমান্তে রঙ্গ রিভার ক্যাম্প। আমরা নিউমেল জাংশন থেকে মানাবাড়ি হয়ে আজকে যাচ্ছি রঙ্গ রিভার ক্যাম্পের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে ঝালং, বিন্দু, জলঢাকা এসবের দিকে, আর এই রাস্তা ধরেই আমরা চলে যাব রঙ্গতে। এই রাস্তাটা কিন্তু এক্সট্রিমলি অ্যাডভেঞ্চারাস। হোমস্টের সাথে কথা বলেই গাড়ি বুক করা হয়ে গিয়েছিল, কিছুটা এগিয়েও এসেছি। তাহলে আর দেরি কিসের, চলুন বেরিয়ে পড়া যাক এই রাস্তা ধরে রঙ্গ রিভার ক্যাম্পে। শাল সেগুনে ঘেরা জঙ্গল, আর তার মধ্যে থেকে বয়ে গেছে একটি নির্জন চকচকে রাস্তা। এটিই হলো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পাহাড়ের নিচে রোদ, আর একটু ওপরে উঠতেই মেঘ নেমে আসলো আমাদের দোরগোড়ায়। ফলত এই ছিটে ফোটা বৃষ্টি। পাহাড়ি চড়াই উতরাইয়ের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি রঙ্গ রিভার ক্যাম্পের দোরগোড়ায়। পথ কিন্তু এখান থেকে একটু ডিফিকাল্ট হবে, মানে ক্যাম্প থেকে আমাদের আগেই বলে দিয়েছিল এরপর থেকে 300 মিটারের পথ একটু চড়াই উতরাই আছে, অ্যাডভেঞ্চারাস। আর গাড়ি আমাদের ঠিক এই জায়গাটায় নামিয়েছে, এরপর আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তার মধ্যে আবার বৃষ্টিও নেমেছে, কারণ আগেই দেখিয়েছি গাড়িতে থাকতে যে কি পরিমাণ মেঘ করেছিল রাস্তায়। তো যাই হোক, ওয়াকিং ওয়েটা ভীষণ অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে, আর আমরা সেই অ্যাডভেঞ্চারটা উপভোগ করার জন্যই এখানে এসেছি। তো চলুন দেরি না করে এগিয়ে যাই সেই রাস্তার দিকে, আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব রাস্তাটা কেমন। ক্যাম্পে যাওয়ার রাস্তা কিন্তু বেশ কঠিন, মানে আমি বলবো বয়স্কদের জন্য বা কোনো শারীরিক সমস্যা থাকলে তাদের জন্য কিন্তু এই রাস্তা নয়। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য ভালো। ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প, আমাদের ঠিক ওই জায়গাটাতেই যেতে হবে। অপূর্ব লাগছে এখান থেকে ভিউটা, পুরো বার্ডস আই ভিশন। আর ওখান থেকে নদী চলে যাচ্ছে, ওই যে সাদা সাদা বোঝা যাচ্ছে, আর মেঘটাও দেখুন এখন কেটে গেছে, দারুণ লাগছে। একদম পৌঁছে গেছি ক্যাম্পের সামনে, ওই যে দেখা যাচ্ছে ওদিকে, জাস্ট একটা টার্ন নিলেই পৌঁছে যাব। অবশেষে আমরা পৌঁছে গেছি রঙ্গ রিভার ক্যাম্পে। এটাই হলো সেই রঙ্গ রিভার ক্যাম্প। এখানে নদীর এত সুন্দর রূপ, আর মানে চারিদিকে সবুজ পাহাড়, আর যে নদীটা বয়ে যাচ্ছে এটার নাম হলো ঝালং নদী, আর এই গ্রামের নাম হলো রঙ্গ। আমি জানি না, মানে নদীর শব্দে হয়তো আমার ভয়েস অতটা ক্লিয়ার পাবেন না আপনারা, তবুও আপনাদেরকে বলি, এখানে নদী তার চলার গতিপথে একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এটাই হলো এই রঙ্গ রিভার ক্যাম্পের মেন ইউএসপি। আর এখানে থাকার অনেক রকমের ব্যবস্থা আছে, যেমন টেন্ট আছে,
বাম্বু কটেজ আছে, মাড হাউস আছে, সেগুলো সবই এক এক করে দেখাবো আপনাদের। তবে আগে আমি গিয়ে লাগেজটা রেখে আসি, চলুন। আচ্ছা, এটা হলো কিচেন, মানে আমরা সারাদিন যে খাওয়া দাওয়া করবো সেই সব কিছু রান্নাবান্না এখানেই হবে। এই যে এটা হলো আমাদের কটেজ, বাম্বু কটেজ, মানে আমাদের জন্য এটাই বরাদ্দ হয়েছে। আর এই জায়গাটায় দুটো বাম্বু কটেজ রয়েছে। চলুন আমাদেরটা ভেতর থেকে একটু দেখাই। রুমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, রুমটার সাইজটা একটু ছোট হতে পারে, বাট সুন্দর করে সাজানো। মানে এখানে একটা ডাবল বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, আর ওই পাশে একটা কাবার্ড আছে, মিরর আছে, এবং দুটো সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আর ওপর দিকটা বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর ওই পাশে একটা ওয়াশরুম আছে, যে ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড আছে। ছোট হতে পারে বাট বেশ সুন্দর এবং আমাদের জন্য যথেষ্ট। বাম্বু কটেজ তো আপনাদেরকে দেখালামই। ওই পাশে রয়েছে মাড হাউস, ওই যে দেখা যাচ্ছে ওটাই হলো মাড হাউস। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাপসুল হাউস, এটাতে কিন্তু এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর এই পাশেও একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাক্টেড রয়েছে, নতুন কিছু তৈরি হচ্ছে হয়তো। আর ওই দিকে কয়েকজন মানুষ দেখুন এনজয় করছে খুব, ওখানে টেন্ট আছে, কিছু ট্যুরিস্ট এসে এন্টারটেন করছে নিজেরা। এই যে এখানে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটাও দেখে কিন্তু পুরো মনে হচ্ছে স্নান করার জন্যই তৈরি করা হয়েছে। তো আমি এটাকে ন্যাচারাল সুইমিং পুল ভেবেছিলাম, বাট ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম আসলে ন্যাচারাল সুইমিং পুলটা আরও বড় এবং ওটা ঠিক ওই টেন্টের পেছন দিক দিয়ে যেতে হয়। কিন্তু আজকে যেহেতু কন্টিনিউ বৃষ্টি চলছে, তাই জন্য হয়তো গভীরতা এবং স্রোতও অনেকটা বেশি, তাই ওখানে নামা যাবে না। তবে এখানে জলের টেম্পারেচার কী রয়েছে সেটা একটু দেখতে হবে, যদি ঠিক থাকে তাহলে নামার চেষ্টা করব। ওয়াও, এটাই হলো সেই ন্যাচারাল সুইমিং পুল। মানে এখানে দেখুন জলের স্রোতটা দেখতে পাচ্ছেন, এখানে কি মারাত্মক, আর জলের গভীরতাও কিন্তু মারাত্মক এখানে। না, আজকে এখানে নামা সম্ভব নয়। অ্যাকচুয়ালি ওনারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল এবং বলল আজকে জলের গভীরতা অনেকটা বেশি রয়েছে বৃষ্টির কারণে, কিন্তু অন্য কোনো সময় এলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এনজয় করা যাবে। বাট কোনো অসুবিধা নেই, আমরা এখানে পাথরের ওপর বসে জলের স্রোত দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দেব। জল কিন্তু ভীষণ ঠান্ডা। এখানে তো নামা গেল না, বিশাল জলের স্রোত, কিন্তু ওই পাশে যে ছোট জায়গাটা রয়েছে মানে ঝর্ণার জায়গাটা, ওখানে স্রোতটা একটু কম মনে হলো। দেখি ওখানে নামা যায় কিনা, তবে তার আগে একটু চেঞ্জ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলোই হলো টেন্ট, এখানেই সব টুরিস্টরা এসে এনজয় করছিল। এই যে এইখানটাতেই আমরা নামবো ভাবছি। ভাবছি এবার নামবো, বৃষ্টি হালকা হালকা পড়ছে
আর জলও বেশ ঠান্ডা মনে হচ্ছে। তো যাই দেখি কি করা যায়। জল মোটামুটি ঠান্ডা, তবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আমাদের এই কটেজটা থেকে জাস্ট বেরিয়েই এই জায়গাটায় রয়েছে আমাদের ডাইনিং, আর নিচ থেকে বয়ে যাচ্ছে ঝালং নদী। মানে পুরো প্রকৃতি উপভোগ করতে করতেই চলবে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো এখানে আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে নেব। দেখি লাঞ্চ রাখাই আছে, কি কি রয়েছে লাঞ্চে। এই যে আমাদের খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট ওনারা এখানেই করে রেখে গেছেন। তো এগুলোর মধ্যেই আছে খাবার, দেখি কি কি রয়েছে। বাহ, এখানে ডিম রয়েছে, তরকারি রয়েছে একটা, সবজি, আর আলু ভাজা রয়েছে। বা আলু ভাজাটা দেখে দারুণ লাগছে। আর এটা ভাত রয়েছে, তার মানে এখানে ডাল আছে হবে। হ্যাঁ, এটার মধ্যে ডাল রয়েছে। খাওয়াটা এবার শুরু করা যাক। খাওয়াটা বেশ ভালো, পুরো ঘরোয়া রান্না। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নদীর শব্দ শুনতে পাচ্ছি, আর এত সুন্দর প্রকৃতি, ব্যাস এটুকুনি আনন্দ। খাওয়াটা সেরে ফেলি। লাঞ্চ সেরে ফেললাম, এবার একটু রেস্ট নেব। তবে আপনাদের একটা কথা বলি, এখানে মূলত যারা যারা আসে ঘুরতে তারা একটু সময় এখানেই অতিবাহিত করার চেষ্টা করে, কারণ এখানের প্রকৃতি অসাধারণ। তাছাড়া নদীতে স্নান করতে পারবেন এবং সন্ধেবেলার দিকে এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, বারবিকিউয়ের সমস্ত ব্যবস্থাই পেয়ে যাবেন। কিন্তু যারা হাতে সময় নিয়ে আসছেন এবং কিছু জায়গা ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা স্পট এখানে আছে, সেগুলো আপনাদের একটু বলে দিই। যেমন এখানে জলঢাকা নদীর মোহনা পেয়ে যাবেন আপনারা। এছাড়া বিন্দু রয়েছে, সেটাও ঘুরে দেখতে পারেন। এবং রঙ্গ ভিউ পয়েন্ট আছে, আর এই রঙ্গ ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি উপত্যকার মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারবেন। যাই হোক, এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই। সন্ধে হতেই ওনারা আমাদের হাতে স্ন্যাক্স দিয়ে গেলেন। তো স্ন্যাক্সে রয়েছে গরম গরম পেঁয়াজের পকোড়া আর চাটনি, আর এখানে রয়েছে চা, লিকার চা, মানে আমরাই বলেছিলাম লিকার চা দিতে। তো এখন স্ন্যাক্সটা খেয়ে আপনাদের আগে দেখাবো যে বাইরেটা কি সুন্দর লাইট দিয়ে চকচকে হয়ে উঠেছে। তো বাইরে সাজানোটা আপনাদের দেখাবো, আগে স্ন্যাক্সটা খেয়ে নিই। দেখেছেন কিরকম চারিদিকটা চকচক করছে, চারিদিকে পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। আর ওই যে যেই জায়গাটা আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, সেটাই ওই জায়গাটা পুরো লাইট দিয়ে সাজানো এখন। আর এই পাশে যে টেন্টগুলো দেখিয়েছিলাম, মাড হাউসটা দেখিয়েছিলাম, ওখানে এখন লাইট দিয়ে দিয়েছে, আরও সুন্দর লাগছে দেখতে।
আর সবচেয়ে ভালো বিষয় হলো যে জলের মধ্যে আলোটা পড়ে জলের সাদাটে ভাবটা আরো ফুটে উঠছে। অন্ধকারে এই গাছগুলোর জন্য আরো অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। সত্যি বলতে এখন চারিদিকে এত অন্ধকার, শুধু এই আলোর জন্য সামান্য কিছু দেখতে পাচ্ছি। এখন এই প্রকৃতির সান্নিধ্য উপভোগ করারই পালা, কারণ ক্যামেরার লেন্স সব কিছু ধরতে পারবে না। ডিনারটা আজকে ওনারা আমাদের রুমেই দিয়ে গেল। আমরাই অ্যাকচুয়ালি ওনাদের বলেছিলাম যে রুমে ডিনার সার্ভ করতে, কারণ বাইরে বেশ একটু ঠান্ডা রয়েছে, তো এখানেই ডিনারটা করব। আচ্ছা, ডিনারে দেখে নি কী কী রয়েছে। এখানে চিকেন, রুটি, স্যালাড তো দেখতেই পাচ্ছি, তার সঙ্গে একটা ভেজ তরকারিও রয়েছে, আর আলু ভাজাও আছে। তো ডিনারে বেশ অনেক কিছুই আছে, জমে যাবে ডিনারটা বুঝতেই পারছি। আর চিকেনটাও দেখে মনে হচ্ছে খুব কষিয়ে রান্না করেছে। তো মোস্টলি এইসব হোমস্টেগুলোতে এমনই রান্না হয় এবং ডিনারে এসবই থাকে। তো ভেজ ননভেজ দুটোরই ব্যবস্থা আছে, কারোরই অসুবিধা হবে না। এছাড়াও যদি আপনারা কিছু স্পেশাল মেনু চাইছেন তাহলে ওনাদের সাথে ডিসকাস করে নেবেন আগে থেকে, ওনারা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। আমরা আপাতত ডিনারটা শুরু করি, আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। আজ সকালে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। মানে ঘুম থেকে উঠে দরজাটা খুলে ঘর থেকে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে ভীষণ রিফ্রেশ লাগছে, অপূর্ব লাগছে এখান থেকে এই জায়গাটা এনজয় করতে। আমি দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে মেঘ অনেকটা নিচে নেমে এসছে। সারাদিন ধরে হয়তো এইরকমই টিপটিপ করে বৃষ্টি পড়বে। অ্যাকচুয়ালি বর্ষাকাল, জুলাই মাস, তো এখন তো এরকম হওয়াটাই স্বাভাবিক। যাক, পাহাড়ে বৃষ্টি তো দারুণ লাগে। আমরা কাল দুপুর 1টা নাগাদ চেক ইন করেছিলাম, আর আজ বেলা 11টা নাগাদ আমাদের চেক আউট টাইম। ব্রেকফাস্ট সেরে তারপর আমাদের বেরোনোর পালা। ততক্ষণ আর কি এই দৃশ্য উপভোগ করি এখান থেকে। যারা বৃষ্টি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা এই সময় ঠিক আছে, তবে লাস্ট যে পায়ে হাঁটা রাস্তাটা ওই জায়গাটা একটু সাবধানে আসতে হবে, কারণ খুব ডেঞ্জারাস। আর যারা বৃষ্টি অতটা পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে আসুন, আপনাদের বেশ ভালো লাগবে। আর এই জায়গাটায় কিভাবে আসবেন সেটা একটু আপনাদের বলে দিই। আপনারা যদি নিউ মেল জাংশন হয়ে এখানে আসতে চান সেক্ষেত্রে কিন্তু দূরত্ব 45 কিলোমিটার পর্যন্ত। আর আমরা কিভাবে আসলাম সেটা তো আপনাদের দেখালামই, মালবাজার হয়ে। আর আপনারা যদি এনজিপি থেকে আসতে চান সেক্ষেত্রে দূরত্ব 105 কিলোমিটার মতো প্রায়। সেক্ষেত্রে আপনাদের বাই রোড 3.5 ঘন্টা মতো সময় লাগবে, আপনারা সেখান থেকেও আসতে পারেন। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল এক্ষুনি। এত সুন্দর ওয়েদার এখানে বসে খেতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আমাদের ব্রেকফাস্টে রয়েছে তরকারি, ডিম সেদ্ধ আর গরম গরম লুচি। রুটিরও অপশান আছে, আপনারা যদি চান রুটিও নিতে পারেন। তো আমাদের এই ব্রেকফাস্টে কিন্তু একদিনের প্যাকেজটা শেষ হচ্ছে, মানে আমাদের 4 বেলার খাওয়া আর থাকা নিয়ে এই সিজনে 1300 টাকা করে পার হেডে পড়েছে। আর যদি আপনারা টেন্টে থাকতে চান সেক্ষেত্রে 1200 টাকা করে পড়বে। আমাদের গাড়ির যে ড্রাইভার তিনি ফোন করে বললেন যে এখানে আশপাশে বেশ কয়েকটা ঘোরার স্পট রয়েছে, মানে ওয়েদার যদি ঠিক থাকে তাহলে আমরা সেই জায়গাগুলো ঘুরেই তারপর স্টেশনে যাব। আর ফোনের কথা যেহেতু উঠলোই তাই আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ফোনের নেটওয়ার্কে খুব সমস্যা। মানে আমি তো এয়ারটেলে একদমই নেটওয়ার্ক পাইনি, তবে ওনাদের ওয়াইফাই আছে, আপনারা সেই ব্যবস্থা পেয়ে যাবেন। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, এখন গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব।
গাড়ি আমাদের রিসিভ করতে এসেছিল সকাল 10:30টায়, একেবারে রাইট টাইমে। রঙ্গ রিভার ক্যাম্পে আসার রাস্তা সিনারিও কিন্তু ভীষণ সুন্দর, যেমনটা দেখছেন আর কি। আমরা এখন আছি দলগাঁওতে। আমাদের ড্রাইভার হাতে যেহেতু সময় ছিল তাই কয়েকটা জায়গা একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা একেবারে কাছে পৌঁছে যাব ভুটান সীমান্তে। তো যাই দেখি। আর বৃষ্টি তো এখন একেবারেই কম, আগে হয়েছে বৃষ্টিটা। এখানে খুব সুন্দর একটা সাজানো গোছানো পার্ক তৈরি করা রয়েছে। তো পার্কের ভেতরে এই সাইডটা এসে দেখতে পাচ্ছি এই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার ওই পাশটা কিন্তু ভুটান, আর এই দিকটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই সামনে দিয়ে যে নদীটা চলে যাচ্ছে এই নদীটা হলো জলঢাকা নদী। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটায় সিঁড়ি দিয়ে উঠে গেলে কিন্তু একটা প্যানোরামিক ভিউ পাওয়া যেতে পারে। চলুন দেখি গিয়ে। চলুন দেখি এবার নেক্সট কোন জায়গায় নিয়ে যায় আমাদের ড্রাইভার। আমাদের গাড়ি টার্ন নিয়ে আরেকটা স্পটে এনে নামালো। তো এই জায়গাটার নাম সুরেনগোলাই, ড্রাইভার যা বললেন। এখানে এসে দেখতে পাচ্ছি ওপর থেকে যে পাহাড়টা বা জলঢাকা নদীটা দেখছিলাম সেটা এখানে আরো কাছ থেকে দেখতে পাচ্ছি। সিনারিও কিন্তু অপূর্ব লাগছে এখানে। এখন কিন্তু ধীরে ধীরে রোদটা উঠছে। আচ্ছা, আমি একটা জিনিস ভুল জানতাম, ড্রাইভার দাদার থেকে ইনফরমেশনটা পেলাম। এই যে জলঢাকা নদীটা বয়ে যাচ্ছে তার ওই পারটাই হলো ভুটান। মানে আরো কাছে চলে আসলো ব্যাপারটা, আর এই জিনিসটা দেখার এবং জানার ইচ্ছাটা আরো বেড়ে গেল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, মানে ওই দিকটা তো ভুটান সেটা তো জানতেই পেরেছি, আর জলঢাকা নদীটা বর্ডার। আর ওই পাশে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়টা রয়েছে যেটা মেঘে ঢাকা হয়ে গেছে সেইটা হলো চায়না। মানে মজার বিষয়, আমরা এক জায়গায় দাঁড়িয়ে তিনটে দেশকে পুরো দেখতে পাচ্ছি। যেমন এক ভারতে তো আমরা দাঁড়িয়েই রয়েছি, আর ওই পাশে ভুটান, আর ওই পাশে চায়না। এই যে ওপর থেকে ভুটান দেখছিলাম, আমরা আরো নিচে চলে এলাম একদম কাছে। মানে এখান থেকে এই জায়গাটার নাম হলো নকশাল, আর এই যে নদীটা বয়ে যাচ্ছে সেটাই জলঢাকা নদী, আর তার ওই পারটাই হলো ভুটান। চলুন কাছ থেকে দেখাই। এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হলো জলঢাকা নদী। এটা কিন্তু ভারত ভুটানের সীমান্ত, বর্ডার বলা যায়। আর ওই পাশটায় যে পাহাড়টা দেখছেন ওটা হলো ভুটানের পাহাড়। আর এই দিকটা থেকে লোকজন নেমে আমি দেখতে পাচ্ছি নদীতে প্রচুর মানুষ স্নান করছে, ফটো তুলছে। আর একটা পাথর দেখতে পাচ্ছি যে পাথরের মধ্যে ভারতের পতাকা আঁকা রয়েছে। অপূর্ব লাগছে এখানটা। কি সুন্দর লাগছে না চারিদিকটা। আর এই পাশে ভারতে কিন্তু কোনো বর্ডার সিকিউরিটি নেই,
কিন্তু ওই পাশে ভুটানে নাকি বর্ডার সিকিউরিটি আছে, মানে ড্রাইভার দাদা তাই বললো। আর এইদিকে ল্যান্ডস্কেপটা অপূর্ব লাগছে দেখতে। এবার ফেরার পালা। আমার তো এই জায়গাগুলো সম্পূর্ণ পুরো মন ছুঁয়ে গেল, দারুণ লাগলো। আপনারাও যদি সপ্তাহান্তে কিছুটা সময় প্রাকৃতিক সান্নিধ্যে কাটাতে চান, তাহলে আমি বলবো হাতে একটু সময় নিয়ে রঙ্গ রিভার ক্যাম্প এবং এই সাইট সিনগুলো ঘুরে যান, খুব ভালো লাগবে। যাই হোক, আমাদের তো রঙ্গ রিভার ক্যাম্পের সফর এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য জায়গায়। এই সফরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।